मैं तो यही बोलूँगी, इनफैक्ट आई विश टू बी द चेंज विच आई वॉन्ट टू सी। मैं चाहती हूँ कि बंगाल में चेंज आए, परिवर्तन आए, और वो चेंज मुझसे शुरू हो। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, একেই বুঝি বলে যেমন কর্ম তেমন ফল। যেমনটা তিনি কাজ করেছিলেন তেমন তার ফল তিনি পেতে শুরু করেছেন। আর যার কথা বলা হচ্ছে তার নাম হচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কংগ্রেসকে ভেঙে ভেঙে তৃণমূলের ফুলের বাগান সাজিয়েছিলেন, আজকে কোথাও যেন তৃণমূলের জন্য সেই একইভাবে ফুলের বাগান ভাঙতে শুরু করেছে। আর যে কংগ্রেসকে ভেঙে তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাধের বাগান সাজিয়েছিলেন, সেই বাগানই আজকে কোদাল চালিয়ে দিয়েছে কংগ্রেস। যে কংগ্রেসকে ভেঙে একদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৌসম বেনজির নূরকে তৃণমূলে নিয়ে এসেছিলেন, সেই কংগ্রেসই আজকে ফের যথারীতি 7 বছর পর মালদহের গণিখানের পরিবারের মৌসম বেনজির নূরকে কংগ্রেস ভাঙিয়ে নিয়ে চলে গেল। যেভাবে 7 বছর আগে তৃণমূল কংগ্রেসের পিঠে ছুরি মেরেছিল, চাকু চালিয়েছিল, ঠিক একই কায়দায় 7 বছর পর কংগ্রেস তৃণমূলের পিঠে চাকু চালিয়ে দিল, ছুরি চালিয়ে দিল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূরকে যেভাবে কংগ্রেস ভাঙিয়ে নিয়ে চলে গেল, তাতে অনেকেই যেটা বলছেন যে এবার তো তৃণমূল কিংবা তৃণমূল নেত্রীর 7.5 শুরু হতে চলেছে, শনির দশা শুরু হতে চলেছে। কেননা সবে তো খেলাটা শুরু হয়েছে। তৃণমূল থেকে আর কে কে বেরোচ্ছে, আর কে কে চলে যাচ্ছে, সেটা আগামী এই 3 মাসে ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। আর এদিন তো কংগ্রেসের রাজ্য সভাপতি পরিষ্কার বলেই দিয়েছেন যে আমরা তো এতদিন জানলা খোলা রেখেছিলাম, এবার দরজা খুলে দেব, দরজা খুলে রাখবো। অর্থাৎ কংগ্রেস যে তৃণমূলকে পশ্চিমবঙ্গে এবার ভালো মতোই আঘাত দিতে চলেছে, সেটা কোথাও যেন কংগ্রেসের কথাতে স্পষ্ট হয়ে যাচ্ছে। আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে তাহলে কংগ্রেসের সঙ্গে কি তৃণমূল এবার সরাসরি লড়াইয়ে জড়িয়ে পড়ল? সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী আর প্রিয়ঙ্কা গান্ধীরা কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার খেলা দেখাতে শুরু করলো? কেননা একসময় এই কংগ্রেস ভেঙেই তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরি করেছিলেন। আর এখন যেটা দেখা যাচ্ছে যে 26-এর বিধানসভা ভোটের আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বিপাকে, ঠিক তখনই কংগ্রেসও মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত দিতে শুরু করলো। ওই যে কথাই আছে না যে কাদায় যদি হাতি পড়ে যায় তাহলে ব্যাঙেরও লাথি খেতে হয়, তো সেই রকমই এখন তৃণমূল নেত্রীকে কংগ্রেসের লাথি খেতে হচ্ছে, যে কংগ্রেসকে তিনি গত 15 বছরে পশ্চিমবঙ্গে প্রায় সাইনবোর্ড করে দিয়েছেন, পশ্চিমবঙ্গে প্রায় ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছেন। সেই কংগ্রেসই এখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খেলা দেখাচ্ছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে বড় যেটা প্রশ্ন, যে এই খেলাটা আসলে দেখালো কে? মৌসম বেনজির নূর কি নিজেই কংগ্রেসে ফিরে গেলেন, নাকি এর পেছনে অন্য কোনো খেলা আছে? কেননা এই মৌসুমকে তৃণমূলে নিয়ে আসার পেছনে সব থেকে বড় যার হাত ছিল তার নাম শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী যখন মালদা মুর্শিদাবাদের তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন, তখন কিন্তু এই মৌসম বেনজির নূরকে কংগ্রেস থেকে ছিনিয়ে তৃণমূলে নিয়ে এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিয়েছিলেন। আর সেই শুভেন্দু অধিকারী আজকে প্রায় 6 বছর 7 বছর ধরে বিজেপিতে রয়েছেন। আর খেয়াল করার যেটা বিষয় হলো যে 2019-এ এই মৌসম বেনজির নূর শুভেন্দু অধিকারীর কথাতে তৃণমূলে যাওয়ার পর 7 বছর পর তিনি যথারীতি কংগ্রেসে ফিরে গেলেন। তাহলে কি এতে শুভেন্দু অধিকারীর কোনো কলকাঠি আছে? শুভেন্দু অধিকারী কি কোনো খেলা খেলছেন? কেননা কংগ্রেস যদি এরা যে কিছুটা হলেও শক্তিশালী হয়, তাহলে সবার আগে যার সঙ্গে ভোট ভাগাভাগি হবে তার নাম তৃণমূল। আর তৃণমূলও সেটা ভালো মতো জানেই বলে কিন্তু কংগ্রেসকে একেবারে কোপাতে কোপাতে প্রায় নিঃশেষ করে ফেলেছে, যাতে কংগ্রেস কোনোভাবেই দাঁড়াতে না পারে। কিন্তু এদিন মৌসম বেনজির নূর যেটা করে দেখালেন, যে কাজটা তিনি করে ফেললেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু রাতের ঘুম উড়ে যাবে। কেননা এইভাবেই যদি কিছু নেতা যথারীতি কংগ্রেসে ফিরে যায়, তাহলে তো তৃণমূলের বলতে গেলে অর্ধেক নেতাই হাওয়া হয়ে যাবে। আর সেটা যদি হয়, কংগ্রেসের যদি শক্তি বাড়ে, তাহলে কিন্তু তৃণমূলের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকেই কিন্তু আঘাত পড়বে। এখন এই যে মৌসম বেনজির নূরের এদিনের কংগ্রেসে প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তন নিয়ে তিনি ঠিক কি বলেছেন বন্ধুরা একটু শুনে নেওয়া যাক। দল আমাকে রাজ্যসভার সাংসদ করেছে, তৃণমূল কংগ্রেস আমাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও করেছিলেন। এর বেশি কি দায়িত্ব দেবেন না দেবেন সেটা তো তৃণমূল কংগ্রেসের ব্যাপার, সেটা তো আমি ঠিক করতে পারি না। কিন্তু কয়েক মাস ধরেই আমাদের পরিবারের মধ্যে একটা আলোচনা হচ্ছিল
এবং আমারও মনে হচ্ছিল যে আমি যেই কারণে রাজনীতি জয়েন করেছিলাম, বরকত সাহেবকে দেখে কিন্তু রাজনীতি জয়েন করেছিলাম। আর আমার মনে হচ্ছিল আমার মানে জয়েন করার পারপাসই হচ্ছে যে মানুষের পাশে থাকা, যেভাবে বরকত সাহেব সারা জীবন থেকেছিলেন সেটা হচ্ছিল এক ধরনের হচ্ছিল। কিন্তু যেই ধরনের আমরা একটা পরিবার হিসেবে করতে পারি, যেটা আমি আগেও বললাম যে বরকত সাহেবের লেগেসি কিন্তু কংগ্রেসের লেগেসি, তো সেটা তো আমি অন্য দলে থেকে করতে পারবো না। সেই কারণে আমরা ডিসিশন নিয়েছিলাম পরিবার হিসেবে যে আমরা একসঙ্গে বরকত সাহেবের লেগেসিকে স্ট্রং করব, কাজ করব, কংগ্রেসের লেগেসিকে স্ট্রং করব। मैम, क्योंकि अब आप कांग्रेस पार्टी में शामिल हो रही हैं, टीएमसी के इस टेन्योर के दौरान देखा गया कि महिलाओं के ऊपर जो अत्याचार हुए, कुछ ऐसी घटनाएं सामने आई जिसने देश भर का नज़रें जो है टीएमसी की सरकार की ओर देखा। क्योंकि अब आप पार्टी में शामिल हुई हैं, आपको लगता है कि टीएमसी सरकार के दौरान महिलाएं पश्चिम बंगाल में बिल्कुल सुरक्षित नहीं हैं और कोई नई पार्टी को आना चाहिए? बीजेपी भी पूरी कोशिश कर रही है वहाँ पे, या कांग्रेस एकमात्र ऐसी पार्टी है जो महिलाओं को वहाँ सुरक्षित रख सकती है? देखिए, वो तो दूसरी इशू है। आज जो इशू है, मैंने ज्वाइनिंग का लेकर हम यहाँ प्रेस कॉन्फ्रेंस में बैठे हैं, पर डेफिनेटली जो हमारा जो रिजर्वेशन बिल है, महिला रिजर्वेशन बिल, वो कांग्रेस पार्टी ने ही लाई थी। कांग्रेस पार्टी ज़रूर महिला को सिक्योर करने के लिए बहुत सारा काम कर रही है। डेफिनेटली मुझे लगता है कि बंगाल में भी एक चेंज आना चाहिए। कांग्रेस बहुत सेक्युलर ओपन माइंडेड पार्टी है। मैं तो एज अ कांग्रेस, अभी मैं कांग्रेस में ज्वाइन कर चुकी हूँ। कांग्रेस के लिए मैं फर्दर कैंपेन भी शुरू करूँगी। मैं तो यही बोलूँगी, इनफैक्ट आई विश टू बी द चेंज विच आई वॉन्ट टू सी। मैं चाहती हूँ कि बंगाल में चेंज आए, परिवर्तन आए, और वो चेंज मुझसे शुरू हो। आज के बरकत साहेबेर कथा खूब मने पड़ছে, कारण उनी ওনাকে দেখেই আমরা কিন্তু রাজনীতিতে এসেছিলাম, আমার মাকে দেখে রাজনীতিতে এসেছিলাম, এবং সারা জীবন ওনারা মানুষের জন্য কাজ করে গেছেন, কংগ্রেসের জন্য কাজ করে গেছেন, কংগ্রেসকে মজবুত করার কাজ করে গেছেন। ইশাদা যে কথাটা বললেন, পরিবার হিসেবে বরকত সাহেবের লেগেসির হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের পরিবার আলাদাভাবে কাজ না করে একসঙ্গে আমরা কংগ্রেসকে মজবুত করার কাজ করব এবং বরকত সাহেবের লেগেসিকে মজবুত করার কাজ করব। তাই ফ্যামিলি হিসেবে আমরা এই ডিসিশনটা নিয়েছি এবং কংগ্রেস দল আমাকে যেভাবে দায়িত্ব দেবেন আমি সেইভাবে কাজ করার চেষ্টা করব। মানুষও চায়, সাধারণ মানুষ চায় কংগ্রেস আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা ভালো জায়গায় যাক, কারণ কংগ্রেসের যে আইডিওলজি সেকুলারিজম, ডেভেলপমেন্ট, পিস, এটা সবাই চায়। এবং যেভাবে দীর্ঘদিন ধরে কংগ্রেস কাজ করে এসছে, মালদাতে এখনও কংগ্রেস খুব মজবুত আছে। আমরা কংগ্রেসের সোলজার হিসেবে, বরকত সাহেবের সোলজার হিসেবে ইউনাইটেডলি ইশাদা আর আমি এবং আমাদের পুরো পরিবার কংগ্রেসের হয়ে কাজ করব। এবং বরকত সাহেবের লেগেসি হচ্ছে কংগ্রেসের লেগেসি, তাই আমরা একসঙ্গে মিলে কংগ্রেসকে মজবুত করার কাজ করব। তো বন্ধুরা শুনলেন, মৌসুম বেনজির নূর মূলত দুটি কথা বললেন, আর সেই দুটি কথা হচ্ছে, প্রথমটা হচ্ছে যে তিনি গনি খানের পরিবারের লোক, সুতরাং পরিবারের যে লিগাসি, পরিবারের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য মেনেই রাজনীতিটা করতে চান। আর দ্বিতীয় যে কথাটা তিনি বলেছেন সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে তিনি কংগ্রেসকে শক্তিশালী করতে চান। আর এই যে দুটি কথা, এই দুটি কথার মধ্যেই কোথাও যেন তৃণমূলের আসল আতঙ্কটা লুকিয়ে আছে। প্রথম হচ্ছে যে গনি খানের পরিবারের ঐতিহ্যকেই সামনে রেখে মৌসুম বেনজির নূর এবার রাজনীতিটা করবেন। তাহলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে তৃণমূল একটা পরিবার, তৃণমূল নাকি সবাইকে নিয়ে চলে, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলই ভরসা, তো সেই ভরসা আর পরিবার গেল কোথায়? মৌসুম বেনজির নূরকে ধরে রাখতে তো তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা করেছেন। যখন মৌসুম বেনজির নূর 2019 সালে হেরে গেছেন, তখন মৌসুম বেনজির নূরকে তৃণমূল রীতিমতো রাজ্যসভার সাংসদ করেছে, এবং যখন তিনি ফের কংগ্রেসে ফিরে যাচ্ছেন তখনও তিনি কিন্তু তৃণমূলেরই রাজ্যসভার সাংসদ। কিন্তু তারপরেও মৌসুম বেনজির নূর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিবার, সেই পরিবারের উপর কিন্তু ভরসা রাখতে পারলেন না। তার বদলে তিনি সেই ঘুরে ফিরে তার নিজের যে গনি খানের পরিবার, সেই পরিবারের ঐতিহ্য রক্ষায় ফিরে গেলেন।
আর দ্বিতীয় যে কথাটা তিনি বলছেন যে কংগ্রেসকে তিনি পশ্চিমবঙ্গে শক্তিশালী করতে চান, সেই শক্তিশালী করতে গেলে তো তৃণমূলকে দুর্বল হতে হবে। আর সেটাই হয়তো মৌসুম বেনজির নূর করবেন, কেননা মৌসুম বেনজির নূর আরও একটা বড় কথা বলেছেন, সেটা হচ্ছে যে তিনি পশ্চিমবঙ্গে পরিবর্তন চান। আর এই পরিবর্তনটা করতে গেলে তো তৃণমূলকে হারাতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কুর্সি ছিনিয়ে নিতে হবে। সেইটাকে সামনে রেখেই যে মৌসুম বেনজির নূর কংগ্রেসে চলে গেলেন, সেটা কিন্তু তিনি খোলসা করে দিলেন। যদিও এই সাংবাদিক বৈঠকেই মৌসুম বেনজির নূরকে যখন বাংলাদেশি ইস্যু, এসআইয়ের ইস্যু নিয়ে প্রশ্ন করা হয়েছিল, মৌসুম বেনজির নূর প্রশ্নের উত্তর দিতে গিয়েছিলেন, কিন্তু কংগ্রেসের সেই পুরনো কিছু ঘাকু নেতা রয়েছেন না, তাদেরই একজন জয়রাম রমেশ এদিন মৌসুম বেনজির নূরকে আটকে দিলেন, থামিয়ে দিলেন। তার বদলে তিনি কি বললেন? তার বদলে তিনি যথারীতি যেটা বলার সেটাই বললেন যে কংগ্রেসকে তো শক্তিশালী হতেই হবে, তা না হলে যদি তৃণমূলের সঙ্গে জোটও হয় তাহলে সেই জোট শক্তিশালী হবে কি করে? শক্তিশালী কংগ্রেস মানে শক্তিশালী জোট। অর্থাৎ জয়রাম রমেশ সেই জায়গাটা খোলা রেখে দিলেন যে ভবিষ্যতে এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দুর্বল হয়ে যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যেদিন মনে হবে যে কংগ্রেসের সঙ্গে তিনি ফের জোট করবেন, সেদিন কংগ্রেস কিন্তু দরজাটা খোলা রাখবে। অর্থাৎ সোনিয়া, রাহুল গান্ধীরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ল্যাজে খেলাতে চাইছেন, সেই ল্যাজে খেলানোর খেলাতেই কংগ্রেস এই খেলাটা খেলছে। কিন্তু আদৌ পশ্চিমবঙ্গে কি সেটা সম্ভব হবে? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৃণমূলের যে অহংকার, অতি আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসের সামনে কি কংগ্রেস কখনোই জোটে যেতে পারবে? আর যদি জোটে যায়ও, তাহলে কখানা আসন তৃণমূল কংগ্রেসের জন্য ছাড়বে? তো এই প্রশ্নটা থেকেই যাচ্ছে। অর্থাৎ মোদ্দা কথায় মৌসুম বেনজির নূরের কংগ্রেসে চলে যাওয়া, আর কি হবে না হবে, পরিবর্তন কি হবে না হবে, কে করবে, সেসব পরের কথা। তৃণমূল যে একটা বড় ধাক্কা খেয়ে গেছে, আর এই নির্বাচনের একেবারে 3 মাস আগে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কেননা এই মৌসুম বেনজির নূরের যে দল পরিবর্তন, কংগ্রেসে ফিরে যাওয়া, তৃণমূল ছেড়ে দেওয়া, তাতে তৃণমূলের আরও কিছু নেতার জন্য কিন্তু দরজা খুলে যাবে, যারা এতদিন কি করবেন না করবেন ভেবে চুপ করে বসে আছেন, এদিক ওদিক উকিঝুঁকি মারছেন। তারাও তো এবার বেশ সাহস করে তাদের ইচ্ছেটা সামনে নিয়ে আসতে পারবে। তারাও তো এই দল সেই দলের সঙ্গে একটা দরদামের সুযোগ তো পেয়ে যাবে। আর সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সব থেকে বড় আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।